আচ্ছা, আমরা প্রথমেই ওই দেখাবো যে K5 এইটা হচ্ছে প্লেনার। তো এটা দেখানোর জন্য আমরা যদি আগে K5টাকে আঁকি, পেন্টাগনের মতো হবে। এই তো সবাই সবার সাথে যুক্ত করবে। এটা হচ্ছে K5। আমরা যদি এটার মধ্যে নাম দিই PQRST, তো এটা আমরা সবাই সবার সাথে যেহেতু যুক্ত, এটা অবশ্যই একটা সাইকেল থাকবে। এই সাইকেলটা প্রথমে আঁকবো। এই যে এই হচ্ছে সেই সাইকেলটা, PQRST। এরপরে আমরা আহ, এই যে কোনো একটা হচ্ছে কর্ণ নিব, যেমন এই যে পিআর কর্ণটা যদি নিই, এই পিআর কর্ণটা বাইরে দিয়ে যুক্ত করা যায়, ভিতর দিয়ে যুক্ত করা যায়। তো একই রকম যুক্তি হবে, আমরা পিআর কর্ণটাকে প্রথমে ভিতর দিয়ে যুক্ত করলাম। করার পরে এখন দেখবো যে কিউ থেকে যে কর্ণগুলো আঁকার কথা, কিউ এর যে কর্ণগুলো আঁকার কথা, সেই কর্ণগুলো হচ্ছে আমি আর আম, আঁকতে পারতেছি না ভিতর দিয়ে, তাহলে ওগুলাকে বাইরে দিয়ে আঁকতে হবে। তাহলে কিউ এর সাথে একটা কর্ণ আছে টি এর, আর কিউ এর সাথে একটা কর্ণ আছে হচ্ছে এস এর। তাহলে এইভাবে দিয়ে দিলাম। তাহলে কিউ ডান, কিউ কিন্তু ডান। এখন পি এর মধ্যে দেখা যাবে যে পি এর তো আরো একটা কর্ণ আছে পি থেকে এস। এই কর্ণটা আমরা বাইরে দিয়ে দিতে পারবো না এখন আর, তাহলে এই যে ভিতর দিয়ে দিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার পি ডান। তাহলে পিও ডান কিউ ডান। আর আর এর মধ্যে আহ এখন হচ্ছে আমরা দেখবো যে আর এর মধ্যে একটা বাকি আছে, আর এর মধ্যে একটা বাকি আছে। তো এই বাকিটা আবার দেখবো টি এর মধ্যে একটা বাকি আছে। এই আর এবং টি কে এখন বাইরে দিয়ে যুক্ত করা যায় না, ভিতর দিয়ে যুক্ত করা যায় না, তাহলে এইটা হচ্ছে আমার সমস্যা। তাহলে এটা হচ্ছে প্লেনার না। একইভাবে মানে এটা তো আমরা শুধু পিআর কে ভিতরে দিয়ে কে দেখাইছি, বাইরে দিয়ে কেউ একইভাবে দেখানো যাবে, মানে দুইটা কেসই দেখানো উচিত। আর K33 যেটা, K33 কেন প্লেনার না, আর K33 আঁকি আমরা। K33 কি, এই যে তোমার এই বাম পাশে এরকম তিনটা, ডান পাশে আবার তিনটা, তাই না? তো এই হচ্ছে আমার A B C D E F। তো আমরা এ এর সাথে তিনজন যুক্ত, বি এর সাথে তিনজন যুক্ত, আবার সি এর সাথে তিনজন যুক্ত। এইটা হচ্ছে আমার K33। তো K33 মধ্যে প্রথমে আমরা যেহেতু সাইকেল এঁকে শুরু করি, তো এখানে একটা সাইকেল আছে কিভাবে, এই যে এ ডি বি ই সি এফ এ, এই হচ্ছে সেই সাইকেলটা। তাহলে এই সাইকেলটা আমরা হচ্ছে আঁকবো। তাহলে এই সাইকেলটা আঁকার জন্য কি করতে হবে, এই যে যেহেতু এটা একটা ছয় ছয়টার সাইকেল, তাহলে আমরা এরকম একটা বেঞ্জিন বলয়ের মতো আঁকবো আর কি। যে এ, তারপরে ডি বলছিলাম, তারপরে হচ্ছে বি, তারপরে ই, তারপরে সি, তারপরে এফ। এইভাবে আঁকলাম। আঁকার পরে এখন আমরা দেখবো যে সবগুলোর মধ্যে কিন্তু তিনটা ছিল, যে এক দুই তিন, তিনটা ছিল না, তো এর মধ্যে কিন্তু দুইটা হয়েছে। তাহলে এর আরেকটা কি, ই না? তাহলে এর আরেকটা ই। এখন আমরা আহ এরকম ভাবে প্রত্যেকটার মধ্যে দেখবো একটা করে বাকি আছে। হ্যাঁ, একটা করে বাকি থাকলে আমরা এই যে প্রথমে এই এফ এবং বি, এরা হচ্ছে আমাদের একদম মাঝখানে পড়ছে, তাই না? এফ এবং বি মাঝখানে পড়ছে। এদের মাঝখানে তো একটা এজ ছিল, তো এই এজটাকে আমরা ভিতর দিয়ে দিতে পারি, বাইরে দিয়ে দিতে পারি। দুইটার যুক্তি একই হবে। আমরা ভিতর দিয়ে এটা দেখাই যে ভিতর দিয়ে দিলে কেন এটা হচ্ছে একটা সমস্যার পর। এফ আর বি মাঝখানটা দিয়ে দিলাম। এখন দেখা যাবে যে এর সাথে যে ই এর কানেকশনটা ছিল, সেই কানেকশনটা, যে এর সাথে ই এর কানেকশনটা ছিল, এই কানেকশনটা কিন্তু আমরা দিতে পারতেছি না ভিতর দিয়ে, তাহলে এটা বাইরে দিয়ে দিতে হবে। তাহলে বাইরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এইটা দিয়ে ফেলছি। তাইলে এই সি, আমার কি এখন কি বাকি আছে দেখি, যে সি থেকে ডি এটা কিন্তু বাকি আছে, টি থেকে ডি বাকি আছে, কিন্তু বাকি সবার তিনটা হয়ে গেছে। এ এর তিনটা হয়ে গেছে, এফ এর তিনটা হয়ে গেছে, বি এর তিনটা হয়ে গেছে, ই এর তিনটা হয়ে গেছে। শুধুমাত্র সি আর ডি এর মধ্যে তিনটা বাকি আছে। এটা ভিতর দিয়ে দেওয়া যায় না, বাইরে দিয়েও দেওয়া যায় না, তাহলে এটা হচ্ছে সমস্যা। তাহলে এই কারণে এই কে থ্রি থ্রি এই কারণে হচ্ছে প্লেনারটা। তো এখন যে থিওরেম 6.2.1, যেটা যে থিওরেম, এটা হচ্ছে কুরাটোভস্কিস থিওরেম। এটা বলছে যে প্লেনার হবে যদি এবং কেবল যদি এটা হচ্ছে একটা আমার যে গ্রাফটা, সেই গ্রাফটা নাইদার আ সাবডিভিশন অফ K5, নাইদার আ সাবডিভিশন অফ K5 নর আ সাবডিভিশন অফ K33। এই দুইটার সাবডিভিশন না হইলেই আমার হচ্ছে প্লেনার হবে।
আচ্ছা, তাইলে এখন আমরা এটা এইটার প্রুফটা দেওয়া নেই, কিন্তু সাবডিভিশন জিনিসটা কি? সাবডিভিশন হচ্ছে যে আমার যে এজের সাবডিভিশন, ধরে নিলাম এটা হচ্ছে একটা গ্রাফ, এটা হচ্ছে একটা গ্রাফ, এই গ্রাফটাকে আমরা এরকম সাবডিভাইড করতে পারবো। এই যে এই এই যে এজটা আছে, এই এজটাকে আমরা সাবডিভাইড করে আরো আরো এরকম চেইন নিয়ে আসতে পারবো। এটার একটা সাবডিভিশন হচ্ছে এইটা, বুঝছো? তার মানে আসলে বেসিক্যালি এই এজটাকে একটা ডিফাইন্ড পাথ দেওয়ার মতো চিন্তা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এবার আমরা এটা এটা দেখে গেছি, সামনে যাই। প্লেন গ্রাফের মধ্যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে যে আমার যে প্লেন গ্রাফ বলতে হচ্ছে প্লেনার গ্রাফের প্লেন এমবেডিং, এটা হচ্ছে আমরা প্লেন গ্রাফ বলি। প্লেনার গ্রাফের প্লেন এমবেডিং মানে একটা বসানোর পরে যেটা হয়। তো একটা প্লেনার গ্রাফের মে হ্যাভ এন এক্সপোনেনশিয়াল নাম্বার অফ প্লেনার এমবেডিং। এক্সপোনেনশিয়াল নাম্বার অফ প্লেনার এমবেডিং এটা কিভাবে হয়? তো এটা হচ্ছে আমরা যদি একটা স্টার গ্রাফ চিন্তা করি, এই যে একটা যদি আমার কাছে এরকম একটা স্টার গ্রাফ থাকে, ঠিক আছে? তো আমরা যদি স্টার গ্রাফের নাম্বার দিই, ধরো এ, বি, সি, ডি, ই, এফ, তো এই গ্রাফের আমরা যদি বাইরের এ আর বি কে এরকম চেঞ্জ করে দিই, ধরো এ হচ্ছে এইটা আর বি হচ্ছে এইটা, আমরা যদি এখন এটাকে যদি চেঞ্জ করে দেই, এমন ভাবে চেঞ্জ করে দিলাম যে গ্রাফের মিনিং পাল্টাচ্ছে না। হ্যাঁ, তো গ্রাফের মিনিং পাল্টাচ্ছে না, ধরো এই যে, হ্যাঁ, তো আমরা এখানে এইটা দিয়ে দিলাম হচ্ছে আমার বি, আর এইটা দিয়ে দিলাম হচ্ছে এ। তাইলে তাইলে দেখো যে এ আর বি এরকম হয়ে গেছে, তো গ্রাফ কিন্তু একই আছে, কিন্তু এর চেঞ্জ হয়ে গেছে। তাইলে এইটার মধ্যে আমার কি বলা যায় না যে আসলে n-1 চক্রবিন্যাসের মতো এতগুলা হচ্ছে কি আমার এমবেডিং আছে, কিন্তু আমরা তো জানি ফ্যাক্টোরিয়াল কি এক্সপোনেনশিয়াল, তাই না? তাইলে আমরা বলতে পারি যে একটা প্লেনার গ্রাফ মে হ্যাভ অ্যান এক্সপোনেনশিয়াল নাম্বার অফ প্লেনার এমবেডিং। ওয়ান ক্যান ডিফারেন্সিয়েট টু প্লেনার এমবেডিংস যে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারিংটা দেখে। ধরো আমার এই যে ভার্টেক্সটা আছে, এই ভার্টেক্সের চারপাশে আমি হচ্ছে এজ গুলার একটা ক্লকওয়াইজ অর্ডারিং যদি দেখি, তাহলে এই এই এজ, তারপরে এজ, এরকম ভাবে আসছে। আর এখানে কি আসছে ক্লকওয়াইজ অর্ডারিং, এ, সি, ডি, ই, এফ, বি, এটা কিন্তু ডিফারেন্ট, তাই না? আর ওখানে কি এর পরে বি, সি, ডি এরকম আসছিল, এখানে কিন্তু ডিফারেন্ট আসছে, তাহলে এই দুইটা সেম না। ঠিক আছে, আমরা কিন্তু সামনে আরেকটা জিনিস পাবো, ইকুইভ্যালেন্ট অর্ডারিং আর হচ্ছে মানে ইকুইভ্যালেন্ট এমবেডিং এরকম। তো ডিফারেন্ট এমবেডিং এর শর্ত হচ্ছে যে প্রত্যেকটা ভার্টেক্সের অ্যারাউন্ডে যে আমার ক্লকওয়াইজ বা কাউন্টার ক্লকওয়াইজ অর্ডারিংটা সেটা একই থাকবে। ঠিক আছে, তাহলে যেমন হচ্ছে আমি যদি 6.3a, পরের চিত্র, এইখানে এই সি ভার্টেক্সটা নেই, সি ভার্টেক্সের অ্যারাউন্ডে ক্লকওয়াইজ অর্ডারিংটা কি, সিজি, সিএফ, সিডি, সিই, সিবি। আর এখানে কি, এখানে যদি আমরা দেখি তাহলে সিজি, তারপরে সিবি চলে আসছে, দেখছো সিজি এর পরে সিবি চলে আসছে। এটা কিন্তু তাহলে ডিফারেন্ট অর্ডারিং, তাহলে এই দুটা কিন্তু সেম অর্ডারিং না, এটা ডিফারেন্ট অর্ডারিং। আচ্ছা, তাইলে এখন হচ্ছে আমাদের একটা বাউন্ডারি ডিফাইন করতে হবে। বাউন্ডারি হচ্ছে যে আউটার বাউন্ডারি বল। আচ্ছা, ফেস তো আমরা জানি, ফেস তো জানি, আউটার ফেস তো জানি, একদম বাইরের আনবাউন্ডেড রিজিয়নটা। আউটার বাউন্ডারি জিনিসটা কি? আউটার বাউন্ডারি হচ্ছে আমরা এই যেভাবে সি নট জি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে একদম আউটার ফেসের বাউন্ডারিটা। আচ্ছা, একটা ফেসের বাউন্ডারি কিভাবে করতে হয়, একটা ফেসের বাউন্ডারি কিভাবে আঁকে? যেমন ধরো আমি যদি বলি যে এই ফেসটার বাউন্ডারি আউটার ফেসে, তাহলে আমরা মানে এটা হচ্ছে আমরা যদি বের করতে চাই যে সি নট জি, তাহলে কি হবে, এই যে এই ফেসের সাথে কি কি ইনসিডেন্ট আছে সেটা, এই যে এইটা হচ্ছে তার বাউন্ডারি, এই যে যেগুলো এটার সাথে ইনসিডেন্ট। যেমন আমরা যদি বলি এইটার সাথে এইটার বাউন্ডারি কি, তাহলে এই যে এইটা, এইটা, এই তারপরে এই। যদি এমন থাকতো যে একটা ফেস আছে, ফেসের মাঝখানে এই, তখন কিন্তু এই যে এইরকম ভাবে যেতে হতো, এটা দুইবার নেওয়া লাগতো। হ্যাঁ, এইরকম ভাবে হচ্ছে বাউন্ডারি হয়। তো আউটার ফেসের বাউন্ডারিকে আমরা বলি সিনর্জি। এটা একটা যদি সাইকেল হয় তাহলে এটাকে আউটার সাইকেলও বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমার ওই লেগেডনেস। একটা একটা সাইকেলের হচ্ছে কয় লেগেড সাইকেল, এটা আমরা কিভাবে বের করবো? আমরা তো একটু আগে দেখছি যে কি সি নট জি দেখছি, এখন দেখবো উল্টাটা যে জি অফ সি। হ্যাঁ, জি অফ সি এইটা হচ্ছে আসলে বুঝায় যে একটা সাবগ্রাফ বুঝায়, একটা সাবগ্রাফ বুঝায়
একটা সাইকেলের ইনসাইডে আমরা যদি এখন প্লেন গ্রাফ করতেছি, আমাদের কিন্তু এখন ইনসাইড আউটসাইড ডিফাইন্ড হয়ে গেছে, তাই না? ইনসাইড আউটসাইড ডিফাইন্ড হয়ে গেছে। তো আমরা একটা সাইকেল যদি নিই, এই সাইকেলের মধ্যে ইনসাইড যে ভিতরের যে জায়গাটা, এইটুকুর মধ্যে যে সাবগ্রাফটা ইনক্লুডিং দিস, এটাকে আমরা বলি জি অফ সি। একটা সাইকেল জি জি অফ সি দিয়ে আমরা এটা ভিতরের যে এটাকে বুঝাই। আর এই সাইকেলটার একটা, তাহলে ইনসাইড এটা তাই না, আর আউটসাইড কি বাইরেরটা। তাহলে একটা সাইকেলের কয় লেগেড সাইকেল এটা কিভাবে বুঝবা? এই যে তুমি গুনবা হচ্ছে এইগুলা, এই যে এক এই বাইরের দিকে যে লেগ গুলা গেছে, লেগ বলতে কি এমন একটা এজ যেটার একটা প্রান্ত হচ্ছে আমার সাইকেলে আছে, আরেকটা প্রান্ত আউটসাইডে আছে, আরেকটা প্রান্ত আউটসাইডে আছে, ইনসাইডে না, এগুলো হচ্ছে লেগ। তাইলে আমার এই সাইকেলটা হচ্ছে ফোর লেগেড সাইকেল। তাহলে এগুলো হচ্ছে আমার লেগ। আর যে ভার্টেক্স গুলা আমার হচ্ছে এই সি এর এখানে আছে, এই যে এই সাইকেলের মধ্যে আছে, এগুলোকে বলা হচ্ছে লেগ ভার্টেক্স। আচ্ছা, তাইলে এবার আমার এই কে লেগের সাইকেল বলে আর কি, আমরা ফোর লেগের সাইকেল পেয়েছি। আচ্ছা, দুইটা সাইকেল কখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো? দুইটা সাইকেল, একটা সি আর সি প্রাইমকে ইন্ডিপেন্ডেন্ট বলবো যখন তাদের মধ্যে কোনো কমন ভার্টেক্স নাই, তার মানে দুইটা সাইকেলের মধ্যে কোনো ওভারল্যাপ নেই। বেসিক্যালি এই যে একটা সাইকেল আর একটা সাইকেলের মধ্যে ধরো এরকম ওভারল্যাপ হয় নাই, সাইকেল দুইটা একদম আলাদা আলাদা আছে, তখন সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলবো। এবং যেই সেট অফ সাইকেল, এই এস যেটা, এই ইন্ডিপেন্ডেন্ট সাইকেল আমরা বলবো, ইন্ডিপেন্ডেন্ট সেট বলবো যখন হচ্ছে কোনো পেয়ারই হচ্ছে ডিপেন্ডেন্ট না, সবগুলা পেয়ার ইন্ডিপেন্ডেন্ট, এরকম। আচ্ছা, এখন আমরা যে দেখছি যে আমার কাছে তো এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল হচ্ছে কি আছে আমার কাছে, এক্সপোনেনশিয়াল প্লেন এমবেডিং আছে, তাই না? প্লেন এমবেডিং, এই এক্সপোনেনশিয়াল প্লেন এমবেডিং এর মধ্যে সবাই কি আমরা বলছিলাম ডিফারেন্ট ডিফারেন্ট বলছিলাম না, ওই যে অর্ডারিং এর উপর বেস করে। এখন এই ডিফারেন্ট ডিফারেন্ট গুলোর মধ্যেও আমরা কিছু মোটা থেকে ক্লাসিফিকেশন করতে পারি বা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাস বলতে পারি। এই যে এটা কিভাবে বলবো, এইটার জন্য হচ্ছে কথা যে আমার যেই ফেজ গুলা আছে, আমি যদি আমার এখানকার যে বাউন্ডারি গুলো আছে বা এই যে বাউন্ডারি গুলো আছে, ধরলাম এই ফেস, এখানে আমার ফেস কয়টা, F1, F2, F3, F4। আর এখানে আমার ফেস কি, F1, ধরো এটাকে আমরা নাম দিলাম FA, FB, FC আর FD। আমরা ইকুইভ্যালেন্ট বলবো যদি আমার আমার একটার F1 এর বাউন্ডারি ধরো হচ্ছে ওটার FB এর বাউন্ডারির সমান। এমন ভাবে প্রত্যেকটার বাউন্ডারি বাউন্ডারি দিয়ে আমরা যদি একটা ম্যাপিং পাই, ফেস গুলার প্রত্যেকটা ফেসের ম্যাপিং বাউন্ডারি দিয়ে দিয়ে পাচ্ছি, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে ইকুইভ্যালেন্ট। এখন দেখি যে এগুলা কিভাবে ইকুইভ্যালেন্ট। যেমন তুমি চিন্তা করো যে এই যে আমার আহ এইটা, এই ফেসটার বাউন্ডারি কি, এ ডি ই, এটা না? আর দেখো এখানে আউটার ফেসটার বাউন্ডারি হচ্ছে এডিই। তাহলে বলা যায় না যে আউটার ফেসটা হচ্ছে আমার ম্যাপড হয়ে, মানে ইনার ফেসটা ম্যাপড হয়ে আউটার ফেস হয়ে গেছে। আচ্ছা, এবার এটা দেখি, এটার মধ্যে আমার কি এ ই সি বি এ, তারপর দেখো এ ই সি বি এ। তাহলে দেখো আমরা বলতে পারি তাইলে এইটা ম্যাপ হয়ে এইটা ম্যাপ হয়ে এইটা হয়েছে, তাই না? এমন ভাবে প্রত্যেকটা ফেসেরই আমরা একটা ম্যাপিং পাবো, যে এখানে সিডিই, তারপরে এখানে হচ্ছে তোমার সিডিই, তাহলে এইটা ম্যাপ হয়ে এইটা হয়েছে। আর ওর যে আউটার ফেস এ ডি সি বি এ, হ্যাঁ এডিসিবিএ যেটা, এটা আমরা পাবো এখানে এডিসিবিএ, তাহলে এটা এখানে পাবো। প্রত্যেকটা ফেসই কোনো না কোনো ফেসে ম্যাপ হয়েছে। একটা ফেস থেকে আরেকটা ফেসের ম্যাপিং বোঝার জন্য ওদের বাউন্ডারি দেখতে হয়, তাহলে বোঝা যাবে এরকম। তাহলে এগুলো আমরা বলবো ইকুইভ্যালেন্ট। এখানে চারটাই ইকুইভ্যালেন্ট, কিন্তু ওরা কিন্তু আবার ডিফারেন্ট। ডিফারেন্ট কোন সেন্সে? ওই যে অর্ডারিং সেন্সে ডিফারেন্ট, কিন্তু ওদের মধ্যে যাবে আবার আমরা ইকুইভ্যালেন্ট খুঁজতেছি, সেই সেন্সে ওরা হচ্ছে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখন আমরা বলবো যে একটা গ্রাফকে কখন ইউনিক বলবো, যে একটা একটা we say that the plane embedding of a graph is unique when the embeddings are all equivalent। মানে আমরা একটা গ্রাফকে হচ্ছে ইউনিক বলবো যখন আমার যত রকম ওই যে অর্ডারিং ডিফারেন্ট দিয়ে যতগুলো লিস্ট বানাবো, এক্সপোনেনশিয়াল ডিফারেন্ট ডিফারেন্ট লিস্ট, সবাই যদি ইকুইভ্যালেন্ট হয় তখন ওই গ্রাফটাকে আমরা বলবো ইউনিক। আচ্ছা, তাহলে এমবেডিং অফ আ প্লেন গ্রাফ ইজ ইউনিক সিন্স। আচ্ছা, এখন আমরা যদি এটা বলি যে একটা গ্রাফ, গ্রাফ যদি কানেক্টেডনেস হিসাব করি, তাহলে এমন হতে পারে একটা গ্রাফ আইদার ডিসকানেক্টেড হবে, তাই না? একটা গ্রাফ আইদার ডিসকানেক্টেড হবে, অথবা আমরা যদি বলি ডিসকানেক্টেড যদি না হয় তাহলে ওয়ান কানেক্টেড হবে। যদিও ডিসকানেক্টেড তোমার ওয়ান কানেক্টেড বা টু কানেক্টেড না আর কি, মানে শুধু একটা কাট ভার্টেক্স আছে, আমরা বলবো যে কাট ভার্টেক্স আছে, অথবা এটা কি টু কানেক্টেড, তাই না?
তাহলে আমরা এই তিনটার মধ্যে দেখব যে এই দুইটাতে যদি একটা গ্রাফ ডিসকানেক্টেড হয় বা একটা গ্রাফের মধ্যে যদি কাট ভার্টেক্স থাকে তাইলে হচ্ছে ওরা কখন ইউনিক হবে না। তাহলে এখন ইউনিক হওয়ার একটা শর্ত পেয়ে গেছি যে ডিসকানেক্টেড হওয়া যাবে না আর হচ্ছে কাট ভার্টেক্স থাকা যাবে না। তাহলে এইটাকে যদি আমরা একটু এক্সপ্লোর করি যে আচ্ছা এটা কিভাবে হইলো। দেখো আমার আমার গ্রাফটা যদি এরকম হয় যে আমার কাছে একটা ডিসকানেক্টেড গ্রাফ আছে এরকম, ঠিক আছে, আমি কিন্তু চাইলেই যে এটার ভিতরে বসায় দিতে পারি, তাই না? এটার ভিতরে বসায় দিলেই কিন্তু গ্রাফটা হচ্ছে আর একটা ডিফারেন্ট হচ্ছে আমরা নন ইকুইভ্যালেন্ট এমবেডিং পাই যাবো। এই দুটো কিন্তু ইকুইভ্যালেন্ট না। হ্যাঁ, কারণ তোমার এই আউটার ফেসের বাউন্ডারি এখানে কি, এই যে এইটা আর এখানে আউটার ফেসের বাউন্ডারি শুধু এইটা। তো আচ্ছা, আউটার ফেসের বাউন্ডারি না, আর ওর ভিতরে একটার সাথে মিলবে। এইটা হচ্ছে কি দিয়ে দেখতে হবে, দেখো, এক দুই তিনটা ফেস, এই ফেস তো এটাতেই ম্যাপ হয়েছে। আচ্ছা একটা আমি দেখি, বাই রিপ্লেসিং এ কাইন্ড কম্পাউন্ড উইদিন অ্যানাদার ফেস। আচ্ছা এটাই বলতেছে নন ইকুইভ্যালেন্ট এমবেডিং, রিপ্লেস করলে করলে হচ্ছে ডিফারেন্ট এমবেডিং বলতেছে। আচ্ছা জি হ্যাজ আ কাট ভার্টেক্স, যদি আমার কাট ভার্টেক্স থাকে, যদি এমন না হয় একটা কাট ভার্টেক্স আছে, এমন হয় যে এই যে এইটার সাথে এরকম একটা আমার গ্রাফ আছে, তাহলে এইটা একটা কাট ভার্টেক্স, তাই না? এটা কেটে দিলে এটা দুইটা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে এইটার মধ্যে কি করতে পারি, এটার মধ্যে যেটা করতে পারি যে আমি যদি একটা টুইস্ট করি, এক পাশে একটা টুইস্ট করি, হ্যাঁ ধরো এটা এ এটা বি ছিল, আমি যদি একটা টুইস্ট করে দিই তাইলে কিন্তু আমার এ পাশে বি এর পাশে এ হয়ে যাবে। তাহলে এইটার মধ্যে দেখবা যে এটার অর্ডারিং হচ্ছে পাল্টায় গেছে, কিন্তু এই অর্ডারিং পাল্টায় গেলে এইটা না, দুইটা বলতেছে। একটা হচ্ছে সিম্পলিফাই, আচ্ছা সিমিলারলি ইফ জি হ্যাজ এ কাট ভার্টেক্স ওয়ান মে অবটেইন আ নিউ নন ইকুইভ্যালেন্ট এলিমেন্ট বাই রিপ্লেসিং কম্পোনেন্ট অফ জি মাইনাস বি ইন অ্যানাদার পিচ। এই যে এই পুরো একটা গ্রাফকে যদি আমরা আরেকটা গ্রাফের এরকম ভিতরে ঢুকাই দিই তাহলে দেখবা যে এটা হচ্ছে একটা নন ইকুইভ্যালেন্ট এমবেডিং হয়ে গেছে। কাট ভার্টেক্স থাকলেও তাইলে হচ্ছে না। তাহলে আমার ফাইনাল পসিবিলিটি হচ্ছে এটা টু কানেক্টেড হইতে হবে, অ্যাটলিস্ট টু কানেক্টেড হতে হবে, মানে টু কানেক্টেড, মানে থ্রি কানেক্টেডও হতে পারে, থ্রি কানেক্টেড হইলেও তো টু কানেক্টেড। তাহলে এখন দেখাইছে যে হুইটনি দেখাইছে এমবেডিং অফ আ থ্রি কানেক্টেড প্লেনার গ্রাফ ইজ ইউনিক। আচ্ছা তাহলে থ্রি কানেক্টেড হইলে হচ্ছে ইউনিক হয়। আহ, আমরা টু কানেক্টেডের জন্য তো অ্যাসিউম করে নিব যেটা ইউনিক হইতেছে, কারণ আমরা টু কানেক্টেডের কোনো ওরকম জেনারেল লজিক পাইনি, কিন্তু থ্রি কানেক্টেডটা পাওয়া গেছে। আচ্ছা তাহলে এখন আমরা সেপারেশন পেয়ার মানে কি, সেপারেশন পেয়ার মানে হচ্ছে এমন দুইজন আছে যাদেরকে কাটলে হচ্ছে গ্রাফটা আলাদা হয়ে যাবে, মানে কাট ভার্টেক্স নাই কিন্তু দুইজন আছে, এদেরকে আমরা বলি সেপারেশন পেয়ার। এই সেপারেশন পেয়ার যদি থাকে তখন আমরা যদি এক্স এক্স আর ওয়াই কে এরকম কাটি, কাটার পরে যে দুইটা খণ্ড হবে এই দুইটা খণ্ডকে আমরা বলবো হচ্ছে জি ওয়ান প্রাইম আর জি টু প্রাইম। তো এখানে একটা কথা আছে, আমরা এই গ্রাফগুলাকে বলি হচ্ছে মূল গ্রাফের স্প্লিট গ্রাফ বলি, এই মূল গ্রাফের স্প্লিট গ্রাফ দুইটা। তাহলে এখন এই স্প্লিট গ্রাফের মধ্যে কাটার নিয়ম হচ্ছে আমি যদি এখান থেকে এক্স আর ওয়াই কাটি, প্রথম কথা আমার কাছে নতুন কোনো এজ আসবে না, নতুন কোনো ভার্টেক্স আসবে না, কিন্তু এই যে এক্স কে যে কাটলাম আর ওয়াই কে যে কাটলাম এটা তুমি মনে মনে মাঝখানে কাটছি ভাবতে পারো, দুইজনই এটা পেয়ে যাবে, দুইজন এটা পেয়ে যাবে। তো শর্তগুলা কি, শর্ত হচ্ছে আমার দুইজনের ভার্টেক্স মিলাইলে যেন মোট ভার্টেক্স পাওয়া যায়, এবং দুইজনের ভার্টেক্সের লিস্টে শুধুমাত্র এই সেপারেশন পেয়ারটাই কমন, তার মানে দুজনে কিন্তু এক্স এবং ওয়াই বোথ পাবে। আর পরের শর্তটা কি দেখো, পরের শর্তটা হচ্ছে ই সমান ই ওয়ান প্রাইম ইউনিয়ন ই টু প্রাইম। আর তার মানে কি দুইজনের এজ যদি মিলাই তাইলে হচ্ছে আমি মোট এজ পেয়ে যাব, কিন্তু দুজনের এজের মধ্যে কোনো কমন এজ থাকবে না। কমন এজ থাকবে না মানে কি, আসলে এই দুটাকে মিলাইলে বলা যায় যে এজ গুলাকে আমি দুই ভাগ করে দিব, পার্টিশন করে দিব, কিন্তু এমন ভাবে পার্টিশন করতে হবে যেন দুইজনই অ্যাটলিস্ট দুইটা করে এজ পায়, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটা হচ্ছে স্প্লিট গ্রাফের শর্ত। আচ্ছা এখন আসো সি কম্পোনেন্ট। হ্যাঁ সি কম্পোনেন্ট, তাহলে সি কম্পোনেন্ট জিনিসটা কি, সি কম্পোনেন্ট হচ্ছে যে আমার কাছে একটা যদি গ্রাফ থাকে, একটা সাইকেল যদি আমরা পাই, এই গ্রাফের একটা সাইকেল যদি পাই, এই যে সাইকেল, এই সাইকেলটার মধ্যে যদি আমরা খেয়াল করি যে যেই জ্যাগুলা থাকবে সেগুলাকে এই সাইকেলের সি কম্পোনেন্ট বলা হবে। এই যে একটা জ্যা পাওয়া গেছে, এটা একটা সি কম্পোনেন্ট। অথবা জ্যা না, জ্যা হয় নাই, কিন্তু এমন হয়েছে যে এইটার ভিতরে একটা কানেক্টেড কম্পোনেন্ট ছিল, একটা কানেক্টেড কম্পোনেন্ট, এই কানেক্টেড কম্পোনেন্ট থেকে এরকম লেগের মতো কিছু বের হয়ে আমার সাইকেলটাকে ধরে রাখছে। তাহলে এইটাও আমরা বলবো যে আরেকটা হচ্ছে আমার সি কম্পোনেন্ট। তাহলে সি কম্পোনেন্ট হয় একটা স্ট্রেইট একটা জ্যা হবে, অথবা একটা কানেক্টেড কম্পোনেন্ট থেকে এরকম লেগ দিয়ে আমার
কে ধরে রাখছে, আমার সাইকেলকে ধরে রাখছে, এটাও হবে। যেমন এই যে টায়ারটা কারেন্ট কম্পোনেন্ট আর লেগ দিয়ে ধরে রাখছে। এখন যদি এমন হয় যে এখান থেকে আরো একটা বের হয়েছে, এটা বাইরে চলে গেছে, তাইলে তাইলে কি নিব কিনা? আচ্ছা, এই দেখো এর শর্তটা হচ্ছে আম, আমার একটা কানেক্টেড একটা গ্রাফ হুইচ কনসিস্টস অফ আ কানেক্টেড কম্পোনেন্ট অফ জি মাইনাস ভিসি। আমার সাইকেলের ভার্টেক্স গুলাকে বাদ দিয়ে যদি কোনো কানেক্টেড কম্পোনেন্ট পাই এবং অল এজেস জয়নিং ভার্টেক্স ইন দ্য কানেক্টেড কম্পোনেন্ট ভার্টেক্স ইন সি ইজ কল্ড আ সি কম্পোনেন্ট। তাহলে এরকম বাইরে যদি এজ থাকে তাইলেও হবে, কিন্তু সেটা আমার সি কম্পোনেন্টের অংশ হবে না। আমার সাইকেলটার ভার্টেক্স বাদ দিলে যদি কোনো কানেক্টেড কম্পোনেন্ট পাওয়া যায়, সেই কানেক্ট কম্পোনেন্ট এবং তার থেকে যেই এজ গুলা দিয়ে সাইকেল কানেক্ট সেইগুলাকে মিলে আমি বলবো এইটা হচ্ছে একটা সি কম্পোনেন্ট। আচ্ছা, তারপরে এখানে একটা থিওরেম দিছে সি কম্পোনেন্ট এসব বুঝে টুঝে লাগবে, বাট এটা আমি জানি না এটা কিভাবে কাজ করে। তো আমরা এর মধ্যে ওই যে একটা মনে হয় যে একটা ইজি কাউন্টার এক্সাম্পল আছে। তো আমি জানি না এটা কিভাবে কাজ। আচ্ছা, এখন হচ্ছে অয়লার্স ফর্মুলা। অয়লার্স ফর্মুলাটা হচ্ছে যে এই যে এন মাইনাস এম প্লাস এফ ইকুয়াল টু 2। এটা কি হইতে হবে যে আমার কানেক্টেড প্লেন গ্রাফ হইতে হবে, কানেক্টেড প্লেন গ্রাফ হইতে হবে, তখন আমরা এই ফর্মুলাটা কাজে লাগাইতে পারবো। তো আমি একটু দেখি কানেক্টেড প্লেন গ্রাফ পেলে এটা কিভাবে প্রুফ করা যায়। এটা প্রুফ করার জন্য আমরা কতগুলা কেসে হচ্ছে ভাগ করে নিব। এই কেসগুলা আলাদা আলাদা ভাবে প্রমাণ করে তারপর আমি পুরো জিনিসটাকে দেখব। তো এটা হচ্ছে আমার প্রুফ করতে হবে। প্রুফ করার জন্য আমরা একটা প্রথমে কেস বানাই নিলাম যে আমার এম ইকুয়াল টু যদি 0 হয়। এম ইকুয়াল টু 0 মানে কি, যে আমার একটা সিঙ্গেল ভার্টেক্স, তার মানে কেন দুটো দুইটা সিঙ্গেল ভার্টেক্স হতে পারে না, কারণ কি আমরা কোথায় আছি, কানেক্টেড প্লেন গ্রাফের মধ্যে আছি, তাই না? এম ইকুয়াল টু 0 এর জন্য এটাই একমাত্র অপশন। তাহলে এখানে আমার এন মাইনাস এম প্লাস এফ করি, তাইলে এন হচ্ছে 1, এজ হচ্ছে 0, ফেস হচ্ছে 1, তাহলে 2 মিলে গেছে। এখন আমি এম এর মান 1 বানাইলাম, 1 বানাইলে কানেক্টেড প্লেন গ্রাফ হইলে এটা হইলো। তাহলে এখানে আমি যদি আবার এন মাইনাস এম প্লাস এফ করি, তাহলে এন মাইনাস এম প্লাস এফ ইকুয়াল টু এন হচ্ছে কত, 2, এজ হচ্ছে একটা, ফেস হচ্ছে একটা, তাহলে 2। এখন আমরা তাইলে এম গ্রেটার দেন 1 এর জন্য, মানে সবগুলো এম এর উপরে আমরা কাজ করবো। তাহলে এম এর জন্য যদি 1 হয়, তাহলে এখন আমরা দুইটা ভাগ বানাইলাম, একটা হচ্ছে যদি আমার ট্রি হয় আর যদি নট ট্রি হয়। ট্রি মানে কি, আমার হচ্ছে জিনিসটা দেখতে ধরো এই যে এরকম কিছু একটা, এরকম কিছু একটা হইলো, তাই না? তা আমি অবশ্যই অবশ্যই সেখানে কি একটা লিফ পাবো, তাই না? লিফ না পাইলে তো এটা একটা সাইকেল হয়ে যাবে, তো তাহলে তো ট্রি হবে না। তাহলে এই যদি আমরা একটা লিফ পাই, সেই লিফটাকে যদি আমরা, হ্যাঁ লিফটাকে যদি আমরা হচ্ছে সরায় দিই। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা এখন রিকার্সিভ কেসে আসি। তার মানে ধরো আমরা এ এম আগের এম গুলোর জন্য প্রুফ করে আসছি, তার মানে ইটস ট্রু ফর অল এম মাইনাস 1 থেকে শুরু করে এম মাইনাস এগুলোর জন্য প্রুফ করা শেষ ধরো। তাহলে এখন আমরা যদি এমন করি যে এই ভার্টেক্সটা ডিলিট করে দিই, এই ভার্টেক্সটা যখন ডিলিট করে দিব তখন কিন্তু এসটাও চলে যাবে। যদি এইটুকুর জন্য আমার হচ্ছে এন মাইনাস এম প্লাস এফ তো প্রুফ হয়ে আসছে নিশ্চয়ই, কারণ আমরা তো এজ কমায় ফেলতে পারছি। তাইলে এখন যখন আমি ভার্টেক্সটাকে আবার আনবো, তাইলে এবার চিন্তা করো কি কি বাড়লো। আমার ভার্টেক্সের সংখ্যা এক বাড়লো, আবার কি হইলো, এজের সংখ্যাও কিন্তু এক বাড়লো। তাহলে এদের পার্থক্য আগের মতোই আছে না? তাহলে এখনো কিন্তু এটার মান 2ই থাকবে। আর যদি নট ট্রি হয়, নট ট্রি মানে কি, অবশ্যই অবশ্যই একটা সাইকেল আছে। ট্রি না মানে কি, কানেক্টেড জিনিস কিন্তু ট্রি না, তার মানে অবশ্যই একটা সাইকেল আছে। এই সাইকেলের মধ্যে আমরা করব কি, একটা এজ ডিলিট করে দিব। তাহলে নিশ্চয়ই বাকিটুকুর জন্য আমার প্রুফ হয়ে গেছে এন মাইনাস এম প্লাস এফ ইকুয়াল টু 2 প্রুফ হয়ে গেছে। এখন যখন আমি এজটাকে আনতেছি তখন কি হইতেছে, তুমি চিন্তা করো, এজ যখন নাই আর আনা এটার মধ্যে তফাৎ কি, একটা তো এজ বাড়াইছি, আরেকটা কি দেখো তো আমার ফেস বেড়ে গেছে না আরো একটা আগের চাইতে। তাহলে আবারও সেম ব্যাপার, এজ বাড়ছে আবার ফেসও বাড়ছে, তাহলে আবার কাটাকাটি করে আবার তো 2ই থাকবে। তাহলে আগের এমগুলোর জন্য যদি প্রুফ করা আসা যায়, তাহলে এটাও প্রুফ করা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে জি ইজ এ প্লেনার গ্রাফ যেখানে অ্যাটলিস্ট 3টা ভার্টেক্স আছে, যেখানে অ্যাটলিস্ট 3টা ভার্টেক্স আছে আর এমটা এজ আছে, তাহলে আমার দেখাইতে হবে এম লেসার ইকুয়াল টু 3n মাইনাস 6। তো আমরা চিন্তা করব যে যদি আমার এম লেসার ইকুয়াল টু 3n মাইনাস 6 হয়, এইটা কি আমার চিন্তা করা যাবে যে আমার যদি এনটা হচ্ছে ভার্টেক্স থাকে, আমার কাছে এনটা ভার্টেক্স আছে। এখন আমাকে যদি কেউ বললো যে এজ দিতে থাকো, সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে, তাইলে 3n মাইনাস 6টা, এটাকে বলে হচ্ছে ম্যাক্সিমাল প্লেনার।
যতগুলা এজ সর্বোচ্চ আমি দিতে পারবো, দেওয়ার পরে দেখা যাবে কি যে সর্বোচ্চ এজ সংখ্যক দিলে এই যে এই এজ গুলো যদি আমি যত দিতে থাকি তো দেখা যাবে যে আসলে এই প্রত্যেকটা জিনিস ট্রায়াঙ্গুলেটেড হয়ে যাবে, ট্রায়াঙ্গুলেটেড হয়ে যাবে। তো আমার এখানে মনে হয় আরো দেওয়া যাবে যে, বা এটা দেওয়া যেতে পারে। হ্যাঁ, তারপরে 2 3। আচ্ছা, এরকম আরো কিছু থাকবে আর কি, প্রত্যেকটা ফেস ট্রায়াঙ্গুলেটেড থাকবে। তো এটা হচ্ছে আমরা যেটা প্রমাণ করব যে আচ্ছা, আমরা এরকম লেস দ্যান ইকুয়াল টু না প্রমাণ করে যদি আমরা ম্যাক্সিমালের জন্য প্রমাণ করতে পারি যে m ইকুয়াল টু 3n-6 ম্যাক্সিমালের জন্য প্রমাণ করতে পারি, তাইলে কিন্তু আমার তাইলে কিন্তু আমার হচ্ছে এই এই পুরো করোলারিটা প্রুফ হয়ে যাবে। কেন প্রুফ হয়ে যাবে? কারণ হচ্ছে আমার যেই ম্যাক্সিমাল প্লেনারের চাইতে তো সবগুলার এজ সমান অথবা কম হবে, তাইলে এটা প্রুফ হয়ে যাবে। ম্যাক্সিমামের জন্য আমরা প্রুফ করব, তাইলে এই যে উইদাউট লস অফ জেনারেলিটি আমরা ধরে নেব যে ম্যাক্সিমাম প্ল্যানার গ্রাফ, তাহলে আদারওয়াইজ আর নিউ এজেস। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা এটা কিভাবে প্রুফ করব, আমরা চিন্তা করব যে ম্যাক্সিমাল প্ল্যানার গ্রাফে প্রত্যেকটা ফেস কি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, তাই না? প্রত্যেকটা ফেস হচ্ছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, তিনটা করে, প্রত্যেকটা ফেসের সাথে তিনটা করে এদের সম্পর্ক আছে। আবার আমরা যদি একটা এজ চিন্তা করি, একটা এজের দুই পাশে দুইটা ফেস না, তাহলে প্রত্যেকটা এজের সাথে দুই পাশে দুইটা ফেস, তাহলে এফ আর এম এর মধ্যে একটা সম্পর্ক পাবো। আমরা বলবো এফ বাই এম প্রতি প্রতি দুইটা ফেস তিনটা করে এজের ডিমান্ড করে, বা আমরা বলতে পারি প্রত্যেক তিনটা এজ আমার দুইটা করে ফেস আলাদা করতেছে, এরকম বলতে পারি। তো আমরা এই যে এফ বাই এম ইকুয়াল টু 2/3 এটা পাবো। তাহলে এই যে আমরা বলতে পারবো 3f ইকুয়াল টু 2m। এই মানটা যদি আমরা ওইখানে বসায় দিই, যে আমার যে সূত্রটা ছিল n-m প্লাস f এর মধ্যে বসায় দিই আমরা ইকুয়াল টু 2, এটার মধ্যে যখন বসাবো তখন আমরা বসাবো এমন ভাবে যাতে f এর মানটা বসায় দিব আর কি, f ইকুয়াল টু কি 2m/3 না, ওটা বসায় দিব, বসায় দিলে এই যে এটা চলে আসে। আচ্ছা, তাহলে এখন আমার পরেরটাতে যাই। পরেরটাতে বলতেছে কি যে আমার হচ্ছে একটা প্লেনার গ্রাফ আছে, G has a vertex of degree at most 5, G has a vertex of degree at most 5। এইটাকে আমরা বলতে পারি যে আমার যে মিনিমাম যে ডিগ্রিটা ওইটা হচ্ছে লেস অর ইকুয়াল টু 5, মিনিমাম ডিগ্রিটা লেস অর ইকুয়াল টু 5। এইটা কিভাবে প্রমাণ করব? মিনিমাম ডিগ্রিটা অবশ্যই লেস অর ইকুয়াল টু 5 হবে, তার মানে এমন হবে না যে সবার ডিগ্রি 5-এর চেয়ে বেশি, এটা হবে না। সবার ডিগ্রি 5-এর চেয়ে বেশি এটা সম্ভব না। এটা কিভাবে আমরা প্রুফ করব? কন্ট্রাডিকশন দিয়ে প্রুফ করব। দেখি যে এটা কিভাবে প্রুফ করা যায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমত ধরে নিলাম যে আমার যদি ভার্টেক্স এর সংখ্যা যদি এমন হয় যে 6 অথবা তার চেয়ে লেস, তাইলে তো এটা ট্রিভিয়ালি প্রুফ, ট্রিভিয়ালি না। তাহলে আমরা ধরে নিব কি আমার এর মান হচ্ছে 6 এর চেয়ে বড়, এর মান হচ্ছে 6 এর চেয়ে বড়। হ্যাঁ, এবং আমরা ধরে নিব উইথ কন্ট্রাডিকশন, আমরা ধরে নিব যে ডেল্টা এম এর মান হচ্ছে 5 এর চেয়ে বড়, অথবা আমরা ধরে নিব যে 6 এর সমান অথবা বড়। হ্যাঁ, তাহলে আমরা কন্ট্রাডিকশন, এটা হচ্ছে কন্ট্রাডিকশন। তাহলে আমরা এখন যদি ধরে নিই, এবার যদি আমরা ডিগ্রি সাম করি, ডিগ্রি সামটা কি? ডিগ্রি সাম সবসময় কি হয়, 2m হয়। আর আমরা মাত্র কি দেখলাম, ডিগ্রি সাম যদি করি সবার তো 6-এর চেয়ে বড়, তাহলে ডিগ্রি সাম কি আমার 6n এর চেয়ে বড় হবে না? 6n এর চেয়ে তো বড় হবে। তাইলে আমরা কি এটা বলতে পারি না যে 2m গ্রেটার দেন ইকুয়াল টু 6n? বা আমরা বলতে পারি কি m গ্রেটার দেন ইকুয়াল টু 3n? আর আমরা তো জানি যে একটু আগে যেটা প্রুফ করছি সেখান থেকে কি জানি যে m লেসার ইকুয়াল টু 3n-6, একটা সংখ্যা 3n-6 এর চেয়ে ছোট আবার 3n এর চেয়ে বড়, এটা সম্ভব না। তাহলে এটাই ভুল ছিল, এই অ্যাসাম্পশনটাই ভুল ছিল। শেষ। এখন তাহলে কি বললাম যে আমার মিনিমাম ডিগ্রিটা কি অবশ্যই অবশ্যই লেসার ইকুয়াল টু 5 হবে, তাই না? মিনিমাম ডিগ্রিটা লেসার ইকুয়াল টু 5 হবে। এখন এই যে আমরা মিনিমাম ডিগ্রিকে লেসার ইকুয়াল টু 5 বললাম, এইরকম ভার্টেক্স কি একটা থাকবে, দুইটা থাকবে, না কয়টা থাকবে? এরকম মিনিমাম ডিগ্রি যে লেসার ইকুয়াল টু 5 বললাম, এমন ভার্টেক্স কয়টা থাকবে? তো আমরা প্রুফ করতে পারি যে এমন ভার্টেক্স অ্যাট লিস্ট 4টা থাকবে। এমন অ্যাট লিস্ট 4টা থাকবে যাদের ভার্টেক্স, যাদের ডিগ্রি হচ্ছে লেস ইকুয়াল টু 5। একটা না, 4টা থাকবে। তাহলে এটা আমরা কিভাবে এটা কিভাবে প্রুফ করতে পারি যে 4 অ্যাট লিস্ট 4 ভার্টেক্স উইথ ডিগ্রি লেস ইকুয়াল টু 5।
এটা কিভাবে প্রুফ করতে পারি? আমরা একটা নতুন টার্ম নিয়ে আসবো, এই টার্মটাকে আমরা বলবো ডেফিসিয়েন্সি। হ্যাঁ, তাহলে এখন আমরা ডেফিসিয়েন্সি বলতে কি বুঝাইতেছি? ডেফিসিয়েন্সি বলতে বুঝাবো এই যে 6 - ডিগ্রি, এটা হচ্ছে আমার ডেফিসিয়েন্সি অফ আ ভার্টেক্স, মানে কয়টা কম আছে। এখন ডেফিসিয়েন্সি কিন্তু আমার 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, হ্যাঁ অনেক রকম সংখ্যা হইতে পারে, এমনকি নেগেটিভও হইতে পারে, তাই না? আমরা তো ডিগ্রির মান তো তার চেয়ে বেশি হইতে পারে, ডেফিসিয়েন্সি পজিটিভ নেগেটিভ সবই কিন্তু হইতে পারে। আমরা যেটা করব, এই ডেফিসিয়েন্সির মধ্যে আমরা যাদের বুঝতেছি তাদের ডেফিসিয়েন্সি কেমন চিন্তা করা যায়। ডিগ্রি লেসর ইকুয়াল টু 5, তার মানে ডিগ্রি আমার 5, ডিগ্রি 4, ডিগ্রি 3, ডিগ্রি 2, ডিগ্রি 1, এদেরকে খুঁজতেছি তাই না? এবং যেহেতু এটা হচ্ছে আসলে ওই কারেন্টের গ্রাফ, তাহলে ডিগ্রি 0 খুঁজলাম না। তাহলে এইগুলোর জন্য আমার ডেফিসিয়েন্সি কত আসে? ডেফিসিয়েন্সি কিন্তু এখানে কত, 1, 2, 3, 4, 5। ডেফিসিয়েন্সি আমরা এই যে এগুলা খুঁজতেছি, আমরা ডেফিসিয়েন্সি যদি এরকম ডেফিসিয়েন্সি 4 জন পাই, তাইলে কিন্তু আমাদের কেলাফতে, তাই না? এরকম ডেফিসিয়েন্সি 4 জন পাইলে ডেফিসিয়েন্সি কিন্তু আরো হইতে পারে, 0 হইতে পারে, নেগেটিভ হইতে পারে। হ্যাঁ, আমরা শুধুমাত্র এই এই ডেফিসিয়েন্সি গুলাকে খুঁজতেছি। এখন যদি আমরা এই ডেফিসিয়েন্সি গুলাকে হচ্ছে আহ একটু সাম করি, সামেশন অফ যে ডেফিসিয়েন্সি, এই সামেশন ডেফিসিয়েন্সি কি? 6n - সামেশন অফ ডিগ্রি। এখন আমরা জানি যে এটা কি 2m, তাই না? এখন আমরা যদি এটার মান বসাই দিই, 2m এর মানটা কত ছিল, যে আমার যেই ম্যাক্সিমাল প্লেনার গ্রাফ যদি হয়, ও আচ্ছা বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ম্যাক্সিমাল প্লেনার গ্রাফের জন্যই, শুধুমাত্র ম্যাক্সিমাল প্লেনার গ্রাফে এমন ভার্টেক্স হচ্ছে অ্যাটলিস্ট 4টা থাকবে। তো ম্যাক্সিমাল প্লেনার গ্রাফে কিন্তু এম এর একটা ভ্যালু আছে, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 3n - 6, তাহলে 6n - 6n + 12, তাহলে সামেশন অফ ডেফিসিয়েন্সি কত? 12। আচ্ছা, এটা আমরা বুঝলাম যে যতগুলো আমার ভার্টেক্স আছে, এই সবগুলো ভার্টেক্স যদি আমি এরকম একটা বক্স বক্স বানাই, যে সবগুলো আমার এগুলো হচ্ছে ভার্টেক্স, এই ভার্টেক্স গুলোর যতগুলো ডেফিসিয়েন্সি আছে, সবগুলোর ডেফিসিয়েন্সি যোগ করলে, সবগুলো ডেফিসিয়েন্সি যদি আমরা যোগ করি, তাইলে হচ্ছে 12 পাবো, তাই না? তাহলে সবগুলো ডেফিসিয়েন্সি যোগ করলে আমরা 12 পাবো। অনেকগুলো থাকতে পারে, সবগুলো ডেফিসিয়েন্সি যোগ করলে 12 পাবো। এখন আমরা দেখি যে ডেফিসিয়েন্সির কি কি পসিবিলিটি আছে। আমরা তো জানি যে ম্যাক্সিমাল প্লেনার গ্রাফে সবগুলা ফেস কি? ট্রায়াঙ্গুলেটেড, তাই না? সবগুলা ফেস হচ্ছে ট্রায়াঙ্গুলেটেড। তাহলে এই যে আমরা যদি একটা ফেস চিন্তা করি, সবগুলা ফেস হচ্ছে ট্রায়াঙ্গুলেটেড, ট্রায়াঙ্গুলেটেড। তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের আমার ডিগ্রি কি অ্যাট লিস্ট কত? 3 না? তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের যে ডিগ্রি, সেটা কি অ্যাট লিস্ট 3। তাহলে যদি আমরা ডেফিসিয়েন্সি বের করতে চাই, সেটা কি লেসার ইকুয়াল টু 3 হবে। তাহলে আমরা যে আসলে এই লেসার ইকুয়াল টু 3 যদি ডেফিসিয়েন্সি বলি, তাহলে আমরা কিন্তু এই দুইটা ডেফিসিয়েন্সি পাবো না। এবং কারণ কি, এই দুটো ডিগ্রি পাবো না। তাহলে আমার ডেফিসিয়েন্সি যাদেরকে খুঁজবো, ওদের ডেফিসিয়েন্সি 1, 2, 3, এই 3 ডেফিসিয়েন্সির মানুষকে খুঁজতেছি। 1, 2, 3 ডেফিসিয়েন্সির মানুষ অ্যাটলিস্ট 4টা থাকবে। কেন থাকবে? কারণ তুমি চিন্তা করো, যদি তুমি 1, 2, 3 ডেফিসিয়েন্সির মানুষ 4টার কম দাও, তাহলে কিন্তু যোগফল কখনোই 12তে মিলাতে পারবা না। কারণ বাকি ডেফিসিয়েন্সি গুলা কি করে? বাকি ডেফিসিয়েন্সি গুলা কিন্তু আরো যোগফলকে কমায় ফেলে। তাহলে আমার অ্যাটলিস্ট তো এগুলা 4টা লাগবেই, অ্যাটলিস্ট 4টা লাগবেই। আরো বেশি লাগতে পারে, ডিপেন্ডিং অন অন্য ডেফিসিয়েন্সি যদি চলে আসে, নেগেটিভ ডেফিসিয়েন্সি চলে আসে, তাহলে আরো বেশি লাগবে। তাহলে অ্যাটলিস্ট কিন্তু 4টা লাগবে, কারণ আমার এটার ম্যাক্স ভ্যালু 3, আর এটা আমার 12 বানাইতে হবে। তাহলে 12/3 করে আমরা কিন্তু 4 পেয়েছি, তাই না? তাহলে এটাই হচ্ছে প্রুফ। তাহলে এই 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 থিওরেম গেল। এখন হচ্ছে আমরা ডুয়াল গ্রাফে যাই। ডুয়াল গ্রাফ হচ্ছে যে সহজ জিনিস। আমরা ওই এজ আর এই যে বানাবো। আমার যেই ফেস গুলো আছে সেগুলো হয়ে যাবে হচ্ছে ওর জন্য ভার্টেক্স, আর আমার যে ভার্টেক্স গুলো আছে সেটা ওর জন্য হয়ে যাবে ফেস। আর এজের সংখ্যা সমান থাকবে। তো এটা আকার নিয়মটা হচ্ছে যে আমি প্রত্যেকটা ফেসের মধ্যে একটা করে হচ্ছে এরকম ভার্টেক্স দিব, প্রত্যেকটা ফেসের মধ্যে একটা করে ভার্টেক্স দিব। দেওয়ার পরে এবার প্রত্যেকটা এজ ধরে আমরা দেখবো যে এই এজটা কোন দুইটা ফেসের মাঝে আছে, এই ফেস আর এই ফেস। তাহলে এই এজ দিয়ে আমার এই দুইটা ফেসের কোরেসপন্ডিং ভার্টেক্সে কানেক্ট করতে হবে। যেমন ধরো, এই যে এই এজটার কথা ধরো, এই এজটা এর এক পাশে যেই ফেস আর এক পাশে সেই ফেসই, তাহলে আমার সেলফ গ্রুপ। এই ধরনের গ্রাফকে আমরা বলি হচ্ছে স্ট্রং ডুয়াল। আর উইক ডুয়াল কি? উইক ডুয়ালটা হচ্ছে
উইক ডুয়ালটা হচ্ছে এই বাইরের ভার্টেক্সটা আমরা দিব না, বাইরের ভার্টেক্স বা বাইরের ভার্টেক্স জনিত যে এজ গুলো সেগুলো আমরা দিব না, সেটা হচ্ছে উইক ডুয়াল। আচ্ছা, এখন থিকনেস অফ গ্রাফ, থিকনেস অফ গ্রাফ কি? থিকনেস হচ্ছে আমরা জানি কি ম্যাক্সিমাল প্লেনার হইলে কি m ইকুয়াল টু কি 3n-6 হয়। থিকনেস বলতে বোঝায় এই দুটা রেশিও। এখন যদি ম্যাক্সিমাল না হয় তাহলে কি হবে? এটা লেসার ইকুয়াল টু হবে, তাহলে এটা আমরা হচ্ছে ফ্লোর বানাই দিব, থিকনেস হচ্ছে একটা ইন্টিজার। তাহলে প্লেনার গ্রাফ যেগুলা ম্যাক্সিমাল প্লেনার হোক বা না হোক, প্লেনার গ্রাফের থিকনেস কত? 1। কিন্তু অন্যান্য গ্রাফের থিকনেস কিন্তু 1 হবে না, যদি প্লেনার না হয় তাহলে 1 হবে না। এই থিকনেস দিয়ে বোঝায় হচ্ছে কয়টা হচ্ছে আমার প্লেনার গ্রাফ লাগবে, এটাকে আমার একটা গ্রাফকে আঁকতে কয়টা প্লেনার গ্রাফ লাগবে। এটা কোথায় ইম্পর্টেন্ট? আমার সার্কিট বোর্ডে, প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি যেগুলোকে বলে, পিসিবির মধ্যে দেখা যায় যে আমার তো সবগুলোকে আমরা প্লেনার গ্রাফ চাই, কিন্তু ধরো একটা একটা পিসিবির মধ্যে আমার যেটুকু গ্রাফ মানে যেটুকু সার্কিট আঁকতে হবে সেটা প্লেনার না। তাহলে আমরা যেটা করি আরেকটা পিসিবির উপরে জুড়ে দিই, ওটার মধ্যে এরকম দুইটা প্লেনার দিয়ে আঁকার চেষ্টা করি, তারপর আরেকটা দিই, তো এটা ঠিক হয়ে যায় একটা। এটা হচ্ছে থিকনেস। থিকনেসটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু m ডিভাইডেড বাই 3n-6। অ্যাটলিস্ট এতগুলো লাগবেই, এতগুলো প্লেনার গ্রাফ অ্যাটলিস্ট লাগবেই। আচ্ছা, তারপর স্ট্রেট লাইন ড্রয়িং। স্ট্রেট লাইন ড্রয়িংটা হচ্ছে যে ডাজ এভরি প্লেনার গ্রাফ হ্যাভ আ স্ট্রেট লাইন ড্রয়িং? এখন এইটার উত্তর হচ্ছে হ্যাঁ, মানে প্রত্যেকটা প্লেনার গ্রাফে কি আমরা এখন কার্ভ কার্ভ করে আঁকতেছি, কিন্তু আমরা দেখবো যে প্রত্যেকটা প্লেনার গ্রাফেরই স্ট্রেট লাইন ড্রয়িং আছে। এইটা হচ্ছে আমরা এখন প্রুফ করবো। তো এটা প্রুফ করার জন্য আমার একটা মানে করা লাগবে, ইন্ডাকশন করা লাগবে। সেই ইন্ডাকশনের মধ্যে আমরা ধরে নেব যে আমার যে প্লেন গ্রাফটা আছে, এই প্লেন গ্রাফের মধ্যে যে আউটার ফেসে ধরলাম আমার 3টা ভার্টেক্স আমি চিহ্নিত করলাম এবিসি। এখন আমি দেখব যে ভার্টেক্স সংখ্যা যদি কম হয়, মানে আমরা ভার্টেক্স সংখ্যার এন এর উপর একটা ইন্ডাকশন করব। এন এর উপর ইন্ডাকশন করে দেখাবো যে সবগুলা কি এই এই গ্রাফের যে ভিতরের যে গ্রাফগুলো আছে সবগুলাকে আমরা এরকম এবিসি কে বর্ডারে রেখেই ভিতরের গুলাকে আমরা ট্রায়াঙ্গুলেশন করতে পারবো। তো ট্রায়াঙ্গুলেশন বলতে হচ্ছে এটাকে আমরা স্ট্রেট লাইন ড্রয়িং বানিয়ে দিতে পারবো। তো আমরা আপাতত ধরে নিতেছি যে আমার গ্রাফটা হচ্ছে ম্যাক্সিমাল, কারণ ম্যাক্সিমালটাকে যদি আমি পারি তাহলে কিন্তু যে কোনো কিছু কি পারবো, ম্যাক্সিমালটাকে পারলে যে কোনো কিছু কি পারবো। তো আমরা যদি চিন্তা করি যে আম, যদি আমার এন এর মান 3 হয়, যদি ভিতরের গ্রাফের মধ্যে আমার এন এর মান 3 হয়, তাইলে কিন্তু ইজিলি পারা যাবে, কারণ 3টা ভার্টেক্স দিয়ে আমরা কি তখন ভিতরে এরকম একটা ট্রায়াঙ্গেল বানায় ফেলবো, তাই না? তখন আমার বাইরের এবিসি কিন্তু রেখেই করতে পারবো। আর আমরা সবসময় প্রত্যেকটা রিকারশনের স্টেজে আমরা বাইরের যে এবিসি এটাকে ফিক্স রাখবো ইন্ডাকশনের স্টেজে। আচ্ছা, তো আমরা ধরে নিতেছি যে আমার এখন এন এর মান তাহলে 3-এর চেয়ে বড়, এন এর মান তো 3-এর চেয়ে বড়, ধরলাম এন এর মান অ্যাটলিস্ট 4। তো যেটা কিভাবে করব, আমার যে লেমাটা আছে সেই লেমা দিয়ে বলা যাইতেছে যে আসলে আমার যে গ্রাফের মধ্যে এমন 4টা ভার্টেক্স আছে যার কি ডিগ্রি 5 অথবা তার চেয়ে কম। তাহলে আমরা এর মধ্যে একটা ইনার ভার্টেক্স নিব, এই ইনার ভার্টেক্স নিব হচ্ছে ভি, যার ডিগ্রি হচ্ছে ওই যে 5। হ্যাঁ, যার ডিগ্রি হচ্ছে 5, আমরা এমনটা ভার্টেক্স নিলাম ভি, যার ডিগ্রি হচ্ছে আমার ম্যাক্সিমাম। হ্যাঁ, ডিগ্রি হচ্ছে 5 অর লেস, মানে ওই যে আমার ডিগ্রির জন্য যে আমরা বলছিলাম যে 5 অর লেস, এইরকম শর্তের যে কোনো একটা ভার্টেক্স আমি ভি নিলাম। নেওয়ার পরে আমরা দেখবো যে যদি এইটাকে আমরা ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দেওয়ার পরে যেই গ্রাফটুকু হবে, এই গ্রাফটুকু তো আমার মানে সলভ করে আসার কথা, সলভ করতে পারার কথা। তাহলে এই গ্রাফটাকে আমরা ফার্স্টে সলভ করে ফেলবো। হ্যাঁ, এই যে এই গ্রাফটাকে আমরা সলভ করে ফেললে এই যে বাইরের এবিসি কে ট্রায়াঙ্গেলে রেখেই আমরা ভিতরেটাকে সলভ করে ফেলতে পারতেছি। এখন আমি যদি ভি কে যদি আনতে যাই, তখন দেখবো যে এই যে ভি আমার এইভাবে ছিল। তাহলে ভি কে এবার যদি আনি, আমরা কিভাবে আনবো? ভি এর যে নেইবার গুলা তারা নিশ্চয়ই এখন একটা কি হয়ে গেছে, পলিগন হয়ে গেছে, তাই না? এখন পলিগনের মাঝখানে আমরা ভিটাকে এমন জায়গায় বসাবো যাতে হচ্ছে কানেক্ট করা যায়। এটা কিন্তু ট্রিভিয়াল না। এই যে ধরো আমার পলিগনটা এমন হয়েছে, আমি ভি এখানে বসাইলে কিন্তু সবার সাথে কানেক্ট করতে পারবো না, কর্ণ দিয়ে কানেক্ট করলে এরকম আমার ছেদ করে ফেলবে। তো এই জিনিসটা পলিগন যদি হয়, এরকম একটা পলিগন যদি হয়, এই পলিগনের মধ্যে আমি এমন একটা প্লেস সবসময়ই পাবো যেখান থেকে সবগুলোকে কানেক্ট করা যাবে। এটা হচ্ছে আর্ট গ্যালারি থিওরেম। এটাকে বলে আর্ট গ্যালারি থিওরেম, এটা প্রুফ নাই। আর্ট গ্যালারি থিওরেমের আইডিয়াটা হচ্ছে যে আমরা যে কোনো একটা এমন একটা বিন্দু থাকবেই যেখান থেকে প্রত্যেকটা কর্নার ভিজিবল, তাহলে সেখানে রেখে ভিটাকে তারপরে কানেক্ট করে দিব। এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন ড্রয়িং এর প্রুফ। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা অ্যালগরিদম বানাতে পারি যেটা ওএন স্কোয়ারে কাজ করে।